আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় ভিউয়ার্স ও ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারের সুপ্রিয় ছাত্রছাত্রী এবং যারা যেখান থেকে আজকের এই লাইভ ভিডিও ক্লাস দেখছেন, ইসলামী নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজ ক্লাস নেবেন আমাদের বাইজিদ স্যার, সাবেক ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনাদের প্রশ্ন করবেন এবং যারা রিঅ্যাডমিশনের ছাত্রছাত্রী আছেন প্রত্যেককেই বলা হচ্ছে যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবেন এবং আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে ক্লাস শুরু করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই লাইভ ক্লাসে। তার আগে আমরা একটু ক্লাসটি শুরু করার আগে আমরা একটু চেক করে নিব আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা এবং ভিডিও লাইটিং সবকিছু ঠিক আছে কিনা। তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও আমাদের লাইটিং, আমাদের সাউন্ড সিস্টেম সবকিছু ঠিক আছে কিনা। আমাদের কথা কি শোনা যাচ্ছে? জি, একটু দ্রুত জানাও আমাদের কথা কি শোনা যাচ্ছে। ওকে ওকে, জি ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? জি, আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে কঠিন যেই টপিকটা, সমাস নিয়ে। সমাস আসলে সকল স্টুডেন্টের মাথার উপর দিয়ে যায়, কারণ বাংলা ব্যাকরণের মোটামুটি সব কঠিন টপিকগুলোর ভিতরে অন্যতম হচ্ছে সমাস। আজকে আমরা সমাসের একদম বেসিক থেকে আমরা জানার চেষ্টা করব। সেখানে বেসিকগুলো থাকবে, পাশাপাশি আমাদের যে সমাস পরিচিতিটা থাকবে সেটা আমরা আত্মস্থ করার চেষ্টা করব আজকের ক্লাসের মাধ্যমে। তোমরা যারা আজকের ক্লাসে একটু মনোযোগী হও, আশা করি খুব সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করতে পারবে এবং নতুন কিছু শিখতে পারবে। চলো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাস। শুরুতেই অ্যাডমিশনের শিক্ষার্থীরা যেই জিনিসগুলো ফেস করে সেটা হচ্ছে সমাস শব্দটা বিশ্লেষণের ক্ষেত্রে। এখান থেকে অনেকগুলো কোশ্চেন হতে পারে। আমরা যদি এটা একটু ভালো করে জানার চেষ্টা করি তাহলে এখান থেকে অ্যাডমিশনে কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে আমরা কিন্তু অনায়াসেই সলভ করতে পারবো। তাহলে দেখি আমরা এই শুধু সমাস নামটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কতগুলো কোশ্চেন এখান থেকে আসতে পারে কিংবা আমরা কতগুলো কোশ্চেন পাই। তাহলে ফার্স্ট অফ অল যদি কোশ্চেন করা হয় যে সমাস শব্দটি কোন ভাষার শব্দ কিংবা কোন ভাষা থেকে এসেছে আমাদের বাংলা ব্যাকরণে কিংবা বাংলা ভাষায়। আমরা তো জানি যে বাংলা ভাষায় যতগুলো শব্দ আছে সবই বাংলা শব্দ না, হাতে গোনা 30 থেকে 40টা আছে আমাদের খাঁটি বাংলা শব্দ, আর বাকি শব্দগুলো সংস্কৃত শব্দ, তৎসম কিংবা দেশি বিদেশি অন্যান্য শব্দ। তাহলে এই সমাস শব্দটা কোন ভাষা থেকে এসেছে যদি কোশ্চেন হয় আমাদেরকে উত্তর করতে হবে সংস্কৃত ভাষার শব্দ। কি শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। ঠিক আছে, তাহলে সমাস শব্দটা বাংলা শব্দ নয়, এই সমাস শব্দটা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে এবং সে বাংলা ভাষায় এসে জায়গা দখল করে নিছে। এরপরে সেকেন্ড যে কোশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে যে সমাস বাংলা ব্যাকরণে এসে কোন রীতি ফলো করে চলে বা কোন রীতি মেনে সে বাংলা ব্যাকরণে তার জায়গাটা দখল করে নিয়েছে। তো সেটাও খুবই সহজ। দেখো, এসেছে কোন ভাষা থেকে? সংস্কৃত ভাষা থেকে। তাহলে সে কোন রীতি মানবে? অবশ্যই সংস্কৃত রীতি মানবে। ঠিক আছে, তাহলে কোন রীতি মানতেছে সে? সংস্কৃত। যদি আসে যে সমাস
বাংলা ব্যাকরণে কোন রীতি মেনে চলে? তাহলে আমরা অনায়াসেই উত্তর করতে পারবো সমাজ সংস্কৃত রীতি মেনে বাংলা ব্যাকরণে সে তার জায়গা দখল করে নিয়েছে। এরপরে যে কোশ্চেনটা হতে পারে পদের বিশ্লেষণের দিক থেকে, যে সমাস আসলে কত প্রকার, মানে সমাস পদ হিসেবে কোনটা? আমরা জানি পদ আছে কয়টা, মোটামুটি কোনো ব্যাকরণে, বর্তমান ব্যাকরণে 5টা কিংবা পুরাতন ব্যাকরণে 8টা, ঠিক আছে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া কিংবা আবেগ, যোজক, অনুসর্গ, ঠিক আছে। তো ওই দিক থেকে সমাস এই শব্দটা, এটার পদ নির্ণয় করতে গেলে আমরা দেখব যে সমাস এটা হচ্ছে বিশেষ্য। কি? বিশেষ্য। সমাস শব্দের পদ কি? বিশেষ্য। সমাস একটি বিশেষ্য পদ, ঠিক আছে। এটা কি পদ? আমরা পাইলাম যে এটা একটি বিশেষ্য পদ, ঠিক আছে। মাথায় রাখবা, বাংলা ব্যাকরণের যতগুলো টপিকের নাম আছে, যতগুলো অধ্যায়ের নাম আছে, সবগুলোই হচ্ছে বিশেষ্য। কারণ এটা একটা নাম বোঝাচ্ছে, আর আমরা তো জানি যে নাম বোঝালে সেটা কি হয়ে যায়? বিশেষ্য হয়ে যায়। পাশাপাশি সকল টপিকের নামগুলো, বাংলা ব্যাকরণের যতগুলো অধ্যায়ের নাম আছে, সবগুলোই সংস্কৃত ভাষা থেকে এসেছে, এবং সব অধ্যায়ের নামগুলোই বা সবগুলোই হচ্ছে সংস্কৃত রীতি মেনে চলে, ঠিক আছে। এরপরে আমরা যেই পরবর্তী কোশ্চেনটা ফেস করি, সেটা হচ্ছে সমাস কি সাধিত শব্দ। আমরা তো জানি বাংলা ব্যাকরণে অনেক শব্দগুলো সাধন হয়, বা শব্দ গঠনের রীতি অনুযায়ী বা শব্দ গঠনের নিয়ম অনুযায়ী এই সমাসটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ। কি? প্রকৃতি প্রত্যয় তো আবার দুইটা আছে, একটা হচ্ছে তদিত্ব আর একটা হচ্ছে কৃদান্ত। এটা হচ্ছে কৃত প্রত্যয়, ঠিক আছে। কৃত প্রত্যয়, ঠিক আছে। কৃত প্রত্যয় সাধিত শব্দ, এটা সাধারণ রূপ কি? আমরা যদি এটাকে ভাঙি, এই সমাস শব্দটাকে যদি একটু ভেঙে বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাবো? দেখা যাক যে সম যোগ অস ধাতু চিহ্ন যোগ অ, ঠিক আছে। এই যে সমাস শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি কিংবা ভাঙি, তাহলে আমরা এই রূপটা পাবো। এই রূপটা কোথা থেকে এসেছে? এটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ, ঠিক আছে। তাহলে সমাস কি সাধিত শব্দ? কৃত প্রত্যয় সাধিত শব্দ। এরপরে আমাদের যেই কোশ্চেনগুলো আমরা ফেস করি, সেটা হচ্ছে সমাস শব্দের অর্থ কি, সমাস শব্দের কাজ কি। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। আমরা একটা উদাহরণের দিকে যাই। কি একটা উদাহরণ দেওয়া যায়? ধরো আমরা একটা কমন উদাহরণ লিখি, যেটা তোমরা সবাই জানো। মৌ সংগ্রহ করে যে মাছি। আমি একটা টোটাল বাক্য লিখে ফেলছি যে মৌ সংগ্রহ করে যে মাছি, একবার কমন উদাহরণ, তোমরা সবাই জানো এটা। এটাকে আমি যদি সমাস করি, তাহলে এটা কি হবে? এখনো কিন্তু আমি সমাস করি নাই, এটা একটা ব্যাস বাক্য, ঠিক আছে। কেন ব্যাস বাক্য বললাম সেটা পরে আসতেছি। এই বাক্যটার সমাস হবে মৌ মাছি, তাই না? তোমাকে কেউ যদি বলে যে এই বাইরে কি দেখছিস, তুমি কি এসে বলবো যে মৌ সংগ্রহ করে যে মাছি কিংবা মধু সংগ্রহ করে যে মাছি, আমি তাকে দেখেছি? না, এতটা না বলে তুমি কি বলবা? যে মৌমাছি দেখেছি, তাই না? মাছি তো অনেক রকমের আছে, আমরা কোন মাছির কথা বলছি? যে এই মাছিটা মধু সংগ্রহ করে, সেই মাছির কথা। তাহলে যদি আসে যে সমাস শব্দের অর্থ অথবা কাজ কি, ঠিক আছে, কাজ কি, আমরা এইটার একটু অর্থ প্লাস কাজটা একসাথে জানার চেষ্টা করব। দেখো, এটার আমরা যদি অর্থ জানার চেষ্টা করি, এখানে পদ আছে কয়টা? আমরা জানি পদ কাকে, প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। তো ওই সংজ্ঞা অনুযায়ী পদকে মৌ সংগ্রহ করে যে মাছি, এটা বলতেও আমরা যাকে বুঝি, আর এই একটা পদের ভিতরে আমরা যে কি লিখছি, মৌমাছি, এই মৌমাছি বলতে তো আমরা একই জিনিসকে বুঝি। এই লম্বা বাক্যটা দ্বারা বাক্যটার অর্থও যেটা, আর ওই ছোট বলতেই পারি, যেহেতু দুইটা আলাদা আলাদা জায়গায় ছিল, পূর্বে এবং পরে মিলন, তাহলে সমাস শব্দের অর্থ কি? পদের মিলন, ঠিক আছে। এক পদীকরণ করা অথবা পদের মিলন করা। আবার দেখো, আমরা যদি এইভাবে চিন্তা করি, অনেক বড়, তাই না? ওই পদটার তুলনায় এই বাক্যটা অনেক বড়। তাহলে এই বড় বাক্যটাকে আমি কি করছি? এখানে এসে মধু সংগ্রহ করে যে মাছি, এই বাক্যটাকে আমি এখানে কি ছোট করছি নাকি বড় করছি? হ্যাঁ, অবশ্যই আমরা সংক্ষেপণ করছি, বৃহৎ করি নাই। তাহলে সংক্ষেপণ যেহেতু করছি, সমাসের কাজ কি? সংক্ষেপণ করা, অথবা সমাসের অর্থ কি? সংক্ষেপণ, ঠিক আছে।
সমাসের অর্থ কি? সংক্ষেপণ। সংক্ষেপণ, ঠিক আছে। তাহলে আমরা সমাসের অর্থ প্লাস কাজ জানলাম। সমাসের অর্থ কি? একপদীকরণ, অথবা কাজ হচ্ছে একপদীকরণ করা, পদের মিলন করা, অথবা অর্থ পদের মিলন, আর কি সংক্ষেপণ। তাহলে আমরা তিনটা বুঝতে পারলাম। এরপরে আসো আমাদের মূল বুঝতে যে এই জায়গাটায় বেশি সমস্যা কিংবা সমাস না পারার যে বেশি জায়গাটা, সেটা হচ্ছে সমাসের পরিচিতিরা আমরা জানি না। কোনটাকে কি বলে, এই লম্বা পদটাকে কি বলা হয়, ওই পাশের ছোট অংশকে কি বলা হয়, এগুলো না জানার কারণে আমরা সে সমাস নির্ণয় করতে পারি না। তো আমরা শুরুতে সমাসের পরিচিতি একটা আমি লিখে রাখি, যে পরিচিতি, এটা একটু জানার চেষ্টা করব। সমাসের পরিচিতি, দেখো এই যে লম্বা বাক্য একটা আছে না, আমরা কি করছি, লম্বা একটা বাক্য নিয়েছি। এখানে এই যে লম্বা একটা বাক্য নিয়েছি, এই বাক্যটার নাম কি, এই বাক্যটাকে কি বলা হয়? এই বাক্যটাকে বলে, লম্বা যে বাক্যটা আছে এটাকে বলা হয় ব্যাস বাক্য। কি বাক্য? ব্যাস বাক্য, ঠিক আছে। এটা আর একটা নাম আছে, সেটা হচ্ছে সমাস বাক্য। কি বাক্য? সমাস বাক্য, ঠিক আছে। আমরা কি কি পাইলাম? ব্যাস বাক্য, সমাস বাক্য। আর একটা আমরা যেটা খুবই কম ইউজ করি, বাট অ্যাডমিশনে কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখান থেকে খুব খুব বেশি কোশ্চেন করে, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য, ঠিক আছে। বিগ্রহ বাক্য। তাহলে আমরা এই যে লম্বা বাক্যটা, চারটা পদের সমন্বয়ে যে একটা বাক্য গঠন হয়েছে, সেই বাক্যটার নাম কি পেলাম? ব্যাস বাক্য, সমাস বাক্য, আর কি বিগ্রহ বাক্য। তোমাদের এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু মুখস্থ করে নিতে হবে, কারণ তোমার পরীক্ষা আসতেই পারে এমন একটা বাক্য দিয়ে বললো যে নিচের বাক্যটি নাম কি। তখন তোমার অপশনে হয়তো একটা থাকলো, বিগ্রহ বাক্য থাকলো, আর তুমি যদি শুধু ব্যাস বাক্য পড়ে যাও, বিগ্রহ বাক্য পড়লা না, তখন তো তোমার কি হবে, যে এটা কমন পড়ে নাই, তাই না? তাহলে তোমার তিনটা নামই কি করতে হবে, জানতে হবে, ঠিক আছে। তাহলে 1 2 3, এই তিনটা নামই তোমার মুখস্থ রাখতে হবে। এরপরে আসো যে এই যে মাঝের যে ছোট অংশগুলো, মাঝের এই পদটার মাঝে বা ভিতরে যে ছোট ছোট পদগুলো নিয়ে একটা বাক্য হয়েছে, এই ছোট ছোট পদগুলোকে কি বলা হয়? এই ছোট ছোট পদগুলোকে বলা হয় সমস্যমান পদ। কি? সমস্যমান পদ। তাহলে আমরা কি পাইলাম? এই যে ছোট ছোট পদগুলো, এগুলোকে বলা হয় সমস্যমান পদ। তাহলে তোমার এই পরিচিতিটা কোনটাকে কি বলা হয়, এটা তোমার মাথায় খুব ক্লিয়ারলি থাকতে হবে। যদি তোমার এটা মাথায় না থাকে, তাহলে তুমি কি করতে পারবে না, পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। দেখো তাহলে আমরা কি পেলাম? লম্বা বাক্যটাকে কি বলা হয়? আমার সাথে সাথে বলো তোমরা। ব্যাস বাক্য, সমাস বাক্য এবং বিগ্রহ বাক্য। আর এই যে লম্বা বাক্যটার ভিতরে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে পদগুলো থাকবে, সেই পদগুলোকে বলা হচ্ছে সমস্যমান পদ। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা এখন এই যে এই পাশের চলে আসি, আমরা যে লম্বা বাক্যটা ব্যাস বাক্য থেকে আমরা কি করছি, যে সমাস করছিলাম বা সমাসের সূত্র অ্যাপ্লাই করে যে দুইটা পদকে একটা পদে করে দিছি, এইটাকে কি বলা হয়? এখানে দুইটা পদ ছিল, বাট আমরা এক পদ করলেও এটার ভিতরে দেখো দুইটা পদ আছে, তাই না? মৌ যেটা বাক্যের শুরুতে ছিল, আর কি আছে? মাছি। মাছি। এখন এই দুইটাকে কি বলা হয়? আমরা প্রথম যদি ধরি যে এইটার আমরা টোটাল সব বাক্যটাকে, মানে শব্দটাকে, এটা তো বাক্য হয় না, এটা শব্দ কিংবা পদ হয়েছে, এই টোটাল পদটাকে কি বলে? টোটাল পদটাকে বলা হয়, যেহেতু সমাস অ্যাপ্লাই করে বা সমাসের সূত্র প্রয়োগ করে আমরা বড় বাক্যটাকে ছোট করছি, এই জন্য এটাকে বলা হবে সমস্ত পদ। কি বলা হবে? সমস্ত পদ। ক্লিয়ার? সমস্ত পদ। কেন সমস্ত পদ বলা হইলো? কারণ এই যে লম্বা বাক্যটার সমস্ত অর্থ বা সকল অর্থ এই একটা পদের ভিতরে নিহিত আছে, আর একটা পদের ভিতরে নিহিত থাকার কারণে আমরা এটাকে বলতেছি সমস্ত পদ। আশা করি বুঝতে পারছো। এরপর এটা আরো কি কি সিমিলার নাম থাকতে পারে, বা কি কি সিমিলার নামে একাধিকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো এসেছে, আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে সমস্ত পদ, এটাকে আমরা বলতে পারি সমাস যুক্ত পদ, আমরা বলতে পারি
সমাস নিষ্পন্ন পদ, নিষ্পন্ন পদ। আমরা আরো বলতে পারি, কি বলতে পারি, সমাস বদ্ধ পদ। কি পেলাম, সমস্ত পদ, সমাস যুক্ত পদ, সমাস নিষ্পন্ন পদ, সমাস বদ্ধ পদ। এখানে তোমরা গোলাইয়ে ফেলবা, সেটা হচ্ছে একটা হচ্ছে সমাস বাক্য, আর এখানে হচ্ছে সবগুলো সমাস পদ। মাথায় রাখবা এগুলো সব কিন্তু পদ। বাক্য হতে হলে একাধিক পদ লাগে, আর একাধিক পদ যেখানে না থাকবে সেখানে কখনোই বাক্য হবে না। যেহেতু এখানে আমার একাধিক পদ আছে, এই জন্য এগুলোকে বলবো কি ব্যাস বাক্য, সমাস বাক্য এবং বিগ্রহ বাক্য। প্রত্যেকটার সাথে দেখো বাক্য শব্দটা আছে, বাট এই যে ছোট অংশটা এটার সাথে কিন্তু বাক্য নাই। এখানে কি আছে, সব পদ, সমস্ত পদ, সমস্ত পদ, সমাস যুক্ত পদ, সমাস নিষ্পন্ন পদ, সমাস বদ্ধ পদ। কারণ এটা তো বাক্য হয় নাই, একটা পদ, একটা শব্দ, এজন্য সবগুলো হবে পদ। ওকে, আশা করি এটাও বুঝতে পারছো। এরপরে এখানে আমাদের আরেকটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে এই যে ছোট ছোট যে অংশগুলো ছিল, এখানে তো আলটিমেটলি দুইটা পদকে আমরা এক করে দিছি সন্ধির নিয়ম, সমাসের নিয়মে। তাহলে দেখো প্রথমে কি ছিল, মৌ, মৌ ছিল না? আমরা যদি এটা একটু দেখি, প্রথমে কি ছিল, মৌ। এই শব্দটাকে কি বলা হয়? এখানে দেখছি আমরা যে মাঝের যে ছোট ছোট পদগুলোকে বলছিলাম আমরা সমসমান পদ, তাহলে এগুলোকে কি বলা হয়? এই যে প্রথম যেই শব্দটা থাকবে বা প্রথম যে পদটা থাকবে সেটাকে বলা হবে পূর্ব পদ। কি বলা হবে? পূর্ব পদ। আর কি বলা যায়? প্রথম পদ, প্রথম পদ। এটা আরো কি কি সিমিলার নাম থাকতে পারে? আমরা বলতে পারি আদ্য পদ, তাই না? আদ্য পদ। দেখো পূর্ব পদ মানেও প্রথম পদ, প্রথম পদ মানেও প্রথম পদ, আদ্য পদ মানেও প্রথম পদ। তোমার এখানে মাথায় রাখতে হবে যে পূর্ব শব্দটার যত সিমিলার ওয়ার্ড আছে, যত একই রকমের ওয়ার্ড আছে, ওইগুলোতে সমর্থক শব্দ আছে, সবগুলো দিয়েই তোমাকে দিতে পারে। তাহলে এইটা একটু মাথায় রাখতে হবে যে একটা মুখস্থ করে গেলে এটার উপর নির্ভরশীল কখনোই হবে না, কারণ তোমার বুঝতে হবে যে সিমিলার ওয়ার্ড গুলো বেশি ক্ষেত্রে ইউজ করে। ওকে, এরপর কি আসো, এই যে পরের যেটা আছে মাসি, এক কথায় মাসি। এই মাসিটা কি? এই মাসিটা হচ্ছে, যেহেতু এইটা আছে পূর্বে, এইটা আছে কোথায়? পদের শেষে, তাহলে আমরা কি বলতে পারি? পূর্বের বিপরীত না, পশ্চিম না, এটার বিপরীত হচ্ছে উত্তর পদ। কি? উত্তর পদ। আমরা প্রথম পদের বিপরীতে বলতে পারি শেষ পদ, বলা যায় না? হ্যাঁ, বলা যায়, শেষ পদ। আমরা আরো বলতে পারি উত্তর পদ, শেষ পদ। আদ্য পদের বিপরীতে কি আছে? অন্ত পদ। কি পদ আছে? অন্ত পদ। ঠিক আছে, তাহলে উত্তর পদ, শেষ পদ, অন্ত পদ। তাহলে এই যে সমাস পরিচিতিটা, কোন পদকে কোন বাক্যকে কি বলা হয়, এটা তোমার মাথার ভিতরে একদম গেঁথে নিতে হবে। তুমি যদি এতটুকু মুখস্থ করতে না পারো, তাহলে গিয়ে ব্যাস বাক্য কোনটাকে বলে, বা সমাস বাক্য কোনটাকে বলে, সমস্ত পদ কোনটাকে বলে, সমসমান পদ কোনটাকে বলে, তুমি এমনিতেই গোলাই ফেলবা। আশা করি একটু যদি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রাখো, এবং এইটা একটু মুখস্থ করে নিবা। ঠিক আছে, আহামরি কঠিন কিছু না, একটু মুখস্থ করে নিবা। আমরা তাহলে একটু সামনে আগাই। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে সবার। এখন একটু মুছে ফেলি। হ্যাঁ, দেখো আমরা সমাস আসলে কত প্রকার, সমাসের প্রকারটা সবাই জানো। আমরা যদি প্রকার বিশ্লেষণ করি, প্রকার কয় প্রকার? পুরাতন ব্যাকরণ অনুযায়ী বা 21 সালের আগের ব্যাকরণ অনুযায়ী সমাস হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। বাট বর্তমান ব্যাকরণ অনুযায়ী এটা হচ্ছে 4 প্রকার। ঠিক আছে, 4 হোক 6 হোক, আমরা প্রত্যেকটাই জানার চেষ্টা করব। দেখো প্রথমে কি আছে বলো, কি, সরি, দ্বন্দ্ব সমাস। এরপর কি আছে? দ্বিগু সমাস, তৎপুরুষ, তৎপুরুষ সমাস, 4 কর্ম, কর্মধারয় সমাস, আর কি আছে 5
অব্যয়ী ভাব সমাস, 6 অব্যয়ীভাব সমাস, আর এরপর কি বহুব্রীহি বহুব্রীহি সমাস। ঠিক আছে, তাহলে তোমার এইটা একটু আশা করি এগুলো সবার মুখস্থ আছে, এটা একটু মুখস্থ করে নিবা। তাইলে পূর্ব আমাদের যে আগের ব্যাকরণ অনুযায়ী 6 প্রকার আমি 6টাই লিখে দিছি, আর বর্তমান ব্যাকরণ অনুযায়ী এরা মনে করতেছে যে এই যে দ্বিগু সমাস, এই দ্বিগু সমাসের সকল কাজ করা হয় কর্মধারয় সমাস দ্বারা। ঠিক আছে, কর্মধারয় সমাস দ্বারা, এবং তাহলে এইটাকে তারা বাদ দিছে, তাহলে থাকবে এটা 5টা। আর একটা বাদ দিছে হচ্ছে মানে এই অব্যয়ীভাব সমাসকে, যে এই সমাস বলতে এটারও আসলে প্রয়োজন হয় না, এটার কাজও করা হয় কর্মধারয় দ্বারা। এই জন্য আমার আলটিমেটলি সমাস কয়টা, এই 4টাতে, 4টা হোক 5টা হোক, আমরা সবগুলোই জানার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। দেখো এখন এখান থেকে তোমার ওই যে পদের উপরে বিচার করে সমাসগুলো আমরা নির্ণয় করতে পারবো। দেখো সেটা হচ্ছে, আমি যদি বলি মা বাবা, দেখো একটা শব্দ লিখলাম, এখানে পূর্বপদ কোনটা, এই যে মা, আর পরপদ বাবা। আচ্ছা তোমাকে আমি যদি বলি তোমার মা বাবাকে ডাকো, তুমি কাকে ডাকবা? তোমার মাকে ডাকবা নাকি তোমার বাবাকে ডাকবা? হ্যাঁ, অবভিয়াসলি তুমি দুইজনকেই ডাকবা। তার মানে এখানে পদের প্রাধান্য পাইলো কয়টা, দুটোরই পদের প্রাধান্য পাইলো। আবার আমি যদি তোমাকে বলি, যেমন কি বলা যায়, ধরো ফুলকুমারী, ফুল কুমারী, দেখো এখানে একটা শব্দ আছে ফুল, পরের পদ আছে কি কুমারী। তো তোমার যখন বলবো যে ফুলকুমারী, তুমি আসলে কি দেখতেছো তোমার চোখের সামনে, বা কাকে দেখতেছো? হ্যাঁ, গাছের ফুলকে দেখো নাকি কুমারীকে দেখো? কুমারী মানে কি মেয়ে, অবশ্যই তুমি গাছের ফুলকে দেখে বলো না কুমারী, তুমি কাকে দেখে বলতেছো কুমারী? একটা মেয়েকে দেখে তুমি বলতেছো কুমারী। তার মানে এখানে ফুলের অর্থের প্রাধান্য পায় নাই, প্রাধান্য পাইছে কার? কুমারীর। তাহলে পরপদের অর্থের প্রাধান্য পাইল, পূর্বপদের কিন্তু অর্থের প্রাধান্য পায় নাই। আমি বললাম সিংহ পুরুষ, কি বললাম? সিংহ পুরুষ। ঠিক আছে, তাহলে এখানে পূর্বপদ কোনটা? সিংহ, পরপদ পুরুষ। আচ্ছা তুমি বলো এখানে পূর্বপদের অর্থের প্রাধান্য পাইছে, মানে অর্থের প্রাধান্য জিনিসটা কি? তুমি এইটা দেখে কোন পদটাকে তোমার প্রাধান্য দিতে ইচ্ছা করে, বা কোন পদটাকে তুমি বুঝো, তোমার চোখের সামনে তুমি কোনটাকে দেখতেছো? সিংহ পুরুষ, এটা কি সিংহকে দেখে বলো তুমি পুরুষ, নাকি একজন পুরুষকে দেখে তার সাহসিকতাকে তুমি তুলনা করতেছো সিংহের সাথে? সিংহকে বলতেছো যে সিংহটা আছে পুরুষের মতো, নাকি পুরুষটাকে দেখে বলতেছো তুমি সিংহের মতো? তাই না? হ্যাঁ, আমরা সেই পুরুষকে দেখে বলি যে পুরুষটা সিংহের মতো, তাই না? তাহলে এখানে কি সিংহকে আমরা বুঝি না, বরং এই সিংহ পুরুষ বলতে একজন পুরুষকে বুঝি। তাহলে দেখো এখানে পেলাম কি পরপদের অর্থের প্রাধান্য। আচ্ছা আমি বললাম ধরো জেলা, জেলা, জেলা বলতে তোমার যেই জেলা, যদি রাজশাহী ধরি আমরা, জেলা রাজশাহী, কিন্তু ওই জেলার পূর্বে যদি আমি উপ লাগাই, তখন কি হয়ে গেল? দুইটা পদ আছে, একটা হচ্ছে উপ আর একটা হচ্ছে জেলা। দেখো যখন এই জেলার পূর্বে আমি উপ শব্দটা লাগাইলাম, তখন কি হয়ে গেল? এখন আর এই জেলা কি রাজশাহী আছে? তখন উপজেলা হয়ে গেছে কি? তখন উপজেলা বললে রাজশাহী বলতে পারবা? বলতে হবে কি তানোর গোদাগাড়ি, এটা না? এখানে এই যে উপ শব্দটা এসে জেলার অর্থটাকে সে চেঞ্জ করে দিছে, অবভিয়াসলি তাহলে প্রথম পদের অর্থের প্রাধান্য বেশি, পরপদের অর্থের প্রাধান্যটা একটু কম, তাহলে এখানে পাইলো প্রথম পদের। আবার আমি যদি বলি ধরো কি বলা হয় 80-20, 80-20, দেখো এই 80-20, 80 শব্দের অর্থ কি? দাঁত, আর 20 শব্দের অর্থ হচ্ছে বিষ, তাই না? যেটা খাইলে মানুষ মারা যায়। তাহলে তুমি 80-20 বলতে প্রথম পদ এবং দ্বিতীয় পদ, এখানে তুমি কোনটা বুঝতেছো? দাঁতকে বুঝো নাকি বিষকে বুঝো? না, আমরা দাঁতকেও বুঝি না এবং বিষকেও বুঝি না, বরং যার দাঁতে বিষ আছে এমন একজনকে বুঝি। সে কে? সেটা হচ্ছে সাপ, তাই না? তাহলে 80-20 বলতে আমরা সাপকে বুঝি, তাই না? সাপকে বুঝি। তাহলে দেখো পূর্বপদের অর্থেরও প্রাধান্য পাইল না, দাঁতকেও বুঝাইলো না, আবার বিষকেও বুঝাইলো না। তাহলে এখানে আলটিমেটলি দাঁড়াইলো কি, যে একটাই দেখতেছি আমরা দুইটা পদের অর্থের প্রাধান্য পাচ্ছে, আবার একটাই পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এই যে এখানে, আবার এগুলা কি পাচ্ছে? সব পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, এখানে কোনো পদের অর্থই প্রাধান্য পাইল না। এটার উপরে ভিত্তি করে আমরা সমাসগুলোকে নির্ণয় করতে পারি। সেটা দেখো, তাহলে বলতে পারো যে ভাইয়া কোন পদে বা কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পায়, এটা আমরা দেখবো প্রত্যেকটাই, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো এখন প্রত্যেকটা পদের ভিতরে। তাহলে আমরা প্রথমেই দ্বন্দ্ব সমাস নিয়ে একটু আলোচনা করি, এগুলো মুছে ফেলি আমি।
ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি, সরি, দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস এখানে দুইটা পদেরই অর্থের প্রাধান্য পাবে। তাহলে আমরা প্রথম কি পেলাম, এটা চেনার সিম্বল কি, দুই পদের অর্থের প্রাধান্য। ঠিক আছে, কি পেলাম, প্রথম সিম্বল যেটা হচ্ছে দুই পদের অর্থের প্রাধান্য। তো আমরা একটু দেখি, ধরো এই যে একটু বলছিলাম মা বাবা। ঠিক আছে, এই মা বাবা বলতে তুমি কাকে বুঝো, মাকে বুঝো নাকি বাবাকে বুঝো? হ্যাঁ, অবভিয়াসলি আমরা দুজনকেই বুঝি, মাকেও বুঝি বাবাকেও বুঝি। আমি বললাম তোমার ওহি নকুল। দেখো, এই ওহি নকুল বলতে আমরা শুধু ওহি মানে সাপ আর নকুল মানে বেজি। আমরা কি শুধু সাপকে বুঝি নাকি বেজিকে বুঝি? কোনটা? দুটোকেই বুঝি। যখন ওহি এবং নকুল মানে সাপ বেজি যখন ঝগড়া করে তখন দুটোকেই আমরা বুঝি। আমরা বললাম আয় ব্যয়, কি বললাম, আয় ব্যয়। দেখো এই যে আয় ব্যয় দুইটা শব্দ, এখানে আয় ব্যয় বলতে তুমি কোনটাকে বুঝো? শুধু আয়কে বুঝো নাকি ব্যয়কে বুঝো? শুধু আয়কেও বুঝি না, শুধু ব্যয়কেও বুঝি না, বরং দুটোকেই বুঝতেছি, আয়কেও বুঝি ব্যয়কেও বুঝি। আমি বললাম হাট বাজার। ঠিক আছে, যে হাট বাজার শব্দটা দ্বারা আমরা কোনটাকে বুঝতেছি? শুধু হাটকে বুঝি নাকি শুধু বাজারকে বুঝি? না, হাট বাজার বলতে হাটকেও বুঝি বাজারকেও বুঝি। তাহলে হাটের অর্থেরও প্রাধান্য পাইলো এবং বাজারের অর্থেরও প্রাধান্য পাইলো। তাহলে দেখো আমাদের আলটিমেটলি কি দাঁড়াইলো, যে দুই পদের অর্থের প্রাধান্য। আমরা দেখছিলাম যে ফুলকুমারী, ওই শব্দটা কিন্তু দুইটা অর্থের প্রাধান্য পায় নাই। সিংহ পুরুষ, সেখানে দুইটা অর্থের প্রাধান্য পায় নাই, পরপদের অর্থের প্রাধান্য পাইছিল। বাট এগুলোতে কি হয়, সব দুইটা পদের অর্থের প্রাধান্য পায়। এরপরে দ্বিতীয় যে সিম্বলটা সেটা হচ্ছে এটার মাঝে একটা হাইফেন থাকবে, এই যে চিহ্নটা থাকবে। প্রত্যেকটা আমাদের যে সমস্ত পদের ভিতরে দুইটা পদের মাঝে সব সময় হাইফেনটা থাকবে। ঠিক আছে, হাইফেন থাকবে। এই যে দেখো এখানে আমাদের হাইফেন আছে কিনা, এই যে প্রত্যেকটা পদেই কিন্তু আমাদের হাইফেন আছে, এই যে হাইফেন আছে, এই যে হাইফেন আছে। তাহলে আমরা বলতেই পারি যেখানেই আমরা হাইফেন দেখব এবং দুইটা অর্থের প্রাধান্য পাবে, সেটাই কি হয়ে যাবে, দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, দেখো এরপরে দ্বন্দ্ব সমাস, আমাদের মোটামুটি দ্বন্দ্ব সমাসটা আমরা চিনতে পারছি। বাট এটার আরো বিভিন্ন প্রকার আছে, মোটামুটি বিভিন্ন বইতে তোমার অর্থের বিচারে এটাকে আরো 16টা প্রকারে ভাগ করছে। ঠিক আছে, 16টা প্রকারে ভাগ করছে। তো আমাদের সবগুলো নিয়ে আলোচনা করার আসলে সময় নাই, আমরা জাস্ট অল্প একটু আলোচনা করবো। সেটা হচ্ছে এটার ভিতর থেকে একটা জায়গা আছে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। ঠিক আছে, অলুক দ্বন্দ্বটা কি? অলুক দ্বন্দ্ব হচ্ছে যেটার ভিতরে বিভক্তিটা থাকবে, যেখান থেকে বিভক্তি লোপ পাবে না। যেমন আমি বললাম মাথা, ধরো কান, মাথা কান। ঠিক আছে, একটা শব্দ, এটা কি আছে, মাথা কান বলতে আমি মাথাকে বুঝি নাকি কানকে বুঝি? দুটোকেই বুঝি, মাথাকেও বুঝি এবং কানকেও বুঝি। তাহলে এটা কি, দ্বন্দ্ব সমাস। আবার আরেকটা সিম্বল আছে কি, এই যে মাঝে হাইফেন আছে, হাইফেন থাকলে সেটা কি হয়ে যাবে, দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। এরপরে এই সেম জিনিসটাকে যদি আমি কি করি, কি মাথায় আর যদি বলি কানে, ঠিক আছে, এটা ছিল অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। ওই যে 16টা প্রকারের ভিতরে একটা অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস, যখন তোমার অঙ্গ বুঝাবে সেটা হয়ে যাবে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। এখন দেখো এখানে বলছি কি মাথায় আর কানে, তাহলে এই শব্দটার মাঝে এখানে কি আছে, মাথা যোগ এ, তাই না, অন্তস্থিয় আছে। অন্তস্থিয় কি, সপ্তমী বিভক্তি। আবার এখানে আছে এ, দুটোই কি সপ্তমী বিভক্তি। তাহলে যখন দ্বন্দ্ব সমাসের ভিতরে তোমার বিভক্তিগুলো স্পষ্ট থাকবে, বিভক্তিগুলো লোপ পাবে না, তখন সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব সমাস। যেমন আমরা বললাম মা এবং ঝি, তাই না, এটা কি মা এবং ঝি। তাইলে এটা কি, মা বলতে মা আর ঝি বলতে মেয়ে। ঠিক আছে, আমরা এটাকে যদি বলি মায়ে এবং ঝিয়ে, তখন কি হয়ে যাবে, এই মায়ে এখানে কি আছে, যে একার আছে, একারটা কোন বিভক্তি, সপ্তমী বিভক্তি। আবার এখানে কি আছে, অন্তস্থিয় এ, তাই এই যে একার থাকে এটাও সপ্তমী বিভক্তি, এবং দুইটার মাঝেই বিভক্তি আছে। বিভক্তি থাকার কারণে এটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। ওকে, আমরা দ্বন্দ্ব সমাসটা পার করে যাই, দেখি এরপর কি আছে।
দ্বিগু সমাস, তাই না? দ্বিগু, আমরা একটু দ্বিগুটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। দেখো দ্বিগু সমাসটা কি? দ্বিগুতে আমাদের যেটা প্রথম চিনতে হবে, দ্বিগুতে আমরা চিনবো কিভাবে? দ্বিগুর প্রথম সিম্বল হচ্ছে, এটার ভিতরে কি থাকবে? একটা সংখ্যা থাকবে, সরি শুরুতে এটা থাকবে সংখ্যা, প্রথম থাকবে সংখ্যা প্লাস বিশেষ্য। তাহলে আমাদের প্রথম সিম্বল কি? দ্বিগু সমাস কেমনে চিনবো? যেই শব্দটার মাঝে প্রথমে একটা সংখ্যা দেখব এবং পরে একটা বিশেষ্য দেখব, সেই শব্দটাকে বা সেই সমাসটাকে আমরা কি বলবো? দ্বিগু সমাস। ক্লিয়ার? প্রথম সিম্বল। দেখো আমি যদি বলি তোমার চৌরাস্তা, কি বললাম? চৌরাস্তা। ওকে, দেখো এখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। কি কি? চৌ এবং রাস্তা। চৌ শব্দের অর্থ কি? চৌ শব্দের অর্থ হচ্ছে চার, তাই না? চৌ মানে কি? চার, আর রাস্তা মানে রাস্তা। তাহলে দেখো এটা কি সংখ্যা আছে না? সংখ্যা প্লাস রাস্তাটা কি? বিশেষ্য, বিশেষ্য না? তাহলে সংখ্যা প্লাস বিশেষ্য, তোমার এটার সাথে মিলে গেছে সিম্বলে। এরপরে দেখো দ্বিতীয় যে সিম্বল, সেটা হচ্ছে দ্বিগু সমাসে সবসময় পরপদের অর্থের প্রাধান্য পাবে। কোন পদের? পরপদের। ক্লিয়ার? তাহলে পরপদের অর্থের প্রাধান্য পাবে। এখন আসো উদাহরণ দিয়ে বুঝো। দেখো চৌরাস্তা, তোমার বন্ধু ফোন দিল, এই কই আছিস? এই আমি তো চৌরাস্তায় দাঁড়াই আছি, তাই না? তাহলে চৌরাস্তা বলতে কি বুঝবে সে? যে তুমি চার রাস্তার উপরে দাঁড়াই আছো না, নাকি সে বুঝবে যে এই চার একটা সংখ্যা, সংখ্যার উপরে দাঁড়াই আছো তুমি, সংখ্যার উপরে দাঁড়াই আছো, এটা বুঝবা? নাকি যে চারটা রাস্তার মোড় যেটা, সেটাকে তুমি বলতেছো যে চৌরাস্তা, তাই না? চৌরাস্তার মোড়ে তুমি দাঁড়াই আছো। ঠিক এই জন্য এখানে চার সংখ্যাটার অর্থের প্রাধান্য পায় নাই, বরং অর্থের প্রাধান্য পাইছে কার? এই যে রাস্তাটা, অর্থাৎ বিশেষ্য যেটা, এটার অর্থের প্রাধান্য পাইছে। এই বিশেষ্যের অর্থের প্রাধান্য পাওয়ার কারণে এটা হচ্ছে পরপদ, আর পরপদের অর্থের প্রাধান্য পাইলে আমরা কি বলবো? সেটাকে দ্বিগু সমাস। আর এর আগে যেটা সংখ্যা প্লাস বিশেষ্য, সংখ্যা প্লাস বিশেষ্য, তাহলে ওই বিচারে আমরা এটাকে কি করব? সেটা হচ্ছে দ্বিগু সমাস আমরা বলেই দিতে পারি, তাই না? আমরা আর কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। যেমন আমি বলতে পারি তে মাথা, তে মাথা। দেখো তে মাথা বলতে আমরা কোনটাকে বুঝি? রাস্তার যেই তিনটা মাথার মোড় যেটা। এবং এখানে কি থাকবে? তোমার যে ব্যাস বাক্যের ভিতরে, যদি ব্যাস বাক্যটা মুখস্থ করা উচিত না, তোমার শব্দটা দেখেই সমাস নির্ণয় করতে হবে, ব্যাস বাক্য পরীক্ষা আসবে না। তারপর দেখবা ব্যাস বাক্যের ভিতরে সমাহার শব্দটা থাকবে। কি থাকবে? সমাহার। তে মাথা মানে কি? তিন মাথার সমাহার, ঠিক আছে? তিন মাথার সমাহার। তাহলে এই তে শব্দের অর্থ কি? তিন, তাই না? তিন, আর মাথা মানে রাস্তার যে মাথা আর কি, ঠিক আছে? এটাকে বোঝানো হয়েছে। তাই তে মাথা মানে তিন মাথার সমাহার, তিন রাস্তার সমাহার, তিনটা রাস্তা এসে যেখানে মিলে গেছে সেটাকে বলতেছেন তে মাথা, তাই না? তাই তিন শব্দটাকে না বুঝিয়ে বরং এই যে মাথা, ঠিক আছে, এবার তিন রাস্তাটাকে আমি বুঝছি, ঠিক আছে? এটা ধরো আমি বললাম কি বলা যায়? শতাব্দী, শতাব্দী, ঠিক আছে? দেখো শতাব্দী, এখানে এটা শব্দ কি ছিল? শত অব্দের সমাহার। অব্দ মানে কি? বছর। তাই শত, শত শব্দের অর্থ কি? 100, তাই না? 100। তাহলে আর পরে আছে কি? সংখ্যা প্লাস বিশেষ্য, অব্দ। অব্দ মানে কি? বছর। অব্দ বছর, তো বছর কি? একটা বিশেষ্য। সংখ্যা প্লাস বিশেষ্য, এই দিক থেকে আমরা বলতেই পারি দ্বিগু সমাস। আবার দেখো এটার পরপদের অর্থে প্রাধান্য পাইছে শত অব্দ, তার মানে শত যদি না হয়, শত অব্দ দ্বারা বোঝাচ্ছে কি? ওই বছরটাকে, 100 বছর যখন হবে, এক কথায় বছরটাকে বোঝাচ্ছে অব্দ। ক্লিয়ার? এরপরে ধরো সপ্তাহ, আমি বললাম সপ্তাহ, কি হবে? সপ্ত অহের সমাহার। অহ, অহ মানে কি? দিন, তাই না? সপ্ত অহ, যেখানে সপ্ত মানে কি? 7, তাই না? 7 দিনের সমাহার। 7 দিনের সমাহারকে আমরা কি বলি? সপ্তাহ। তাহলে সপ্ত অহের সমাহার, এখানে কি? অহ মানে দিনটার অর্থের প্রাধান্য পেয়েছে। 7কে, যে কোনো 7কে আমরা কিন্তু সপ্তাহ বলি না, বরং দিন যখন 7টা হয় তখন আমরা বলতেছি কি? 7টা দিন যখন আমরা হিসাব করি তখন হয়ে যায় সপ্তাহ। তার মানে আমাদের অহ যেটা বা দিন, এই দিনটার অর্থের প্রাধান্য পাইছে, তার মানে পরপদের অর্থের প্রাধান্য পাইছে। পরপদের অর্থের প্রাধান্য প্লাস সংখ্যা প্লাস বিশেষ্য যদি থাকে, সেটা কি? দ্বিগু সমাস হয়ে যাবে। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। আমরা একটু
এখন একটু কর্মধারায়টা দেখবো, ঠিক আছে? কর্মধারায়, কর্মধারায় এইটা সমাসের সবচেয়ে কঠিন জায়গা। আগেরগুলো মোটামুটি খুবই সহজ, এগুলো একটু পড়লে তোমরা বুঝতে পারবা, বাট কর্মধারাটা খুবই সহজ আর খুবই কঠিন, বাট এটাকে আমরা সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো কর্মধারাটা কি, আগে একটু বোঝার চেষ্টা করো। কর্মধারায় হচ্ছে যেখানে তুলনা বোঝাবে, কোনো কিছুর অবস্থা বোঝাবে, সেই জিনিসটা কেমন। আমি বললাম নীল আকাশ, কি বলছি? নীল আকাশ। দেখো এই যে নীল আকাশ শব্দটা, এটার যে কেন কর্মদ্বারা হইলো, কারণ আমি আগেই বলছি কর্মদ্বারায় কি থাকবে, তোমার অবস্থা বোঝাবে। অনেক অবস্থার ভিতর থেকে একটা অবস্থাকে বোঝাবে, যেখানে অনেকগুলো অবস্থা থাকতে পারে। যেমন আকাশ, এটা কি, এটা বিশেষ্য, তাই না? এই বিশেষ্যটার কখনো কখনো কি হয়, সাদা আকাশ, কখনো মেঘাচ্ছন্ন আকাশ, তাই না, কখনো নীল আকাশ, বুঝছো? তো এই যে আকাশের অনেক রকমের অবস্থা থাকতে পারে, আমি কোন অবস্থার কথা বলতেছি? নীল আকাশ। তার মানে আকাশটার এখন অবস্থা হচ্ছে নীল। ধরো আমি বললাম আলু বা সিদ্ধ আলু, ঠিক আছে? সিদ্ধ আলু, এটাকে আমি বলতে পারি আলু সিদ্ধ, তাই না? দেখো এই আলুটা, এই বিশেষ্যটার অনেক রকমের অবস্থা হতে পারে না? এই আলুটা কেমন, কাঁচা থাকতে পারে, আলুটা রান্না হতে পারে, আলুটা ভাজা হতে পারে, আলুটা সিদ্ধ হতে পারে, আলুটা পোড়া হতে পারে, তাই না? আবার আলুটা পচা হতে পারে। তার মানে অনেক অবস্থার ভিতর থেকে আমি একটা অবস্থার কথা বলছি, সেটা কি, আলুটা বর্তমান অবস্থা হচ্ছে সিদ্ধ অবস্থা। আমি বলতে পারি পচা মাছ, কি বলতে পারি, পচা মাছ, ঠিক আছে? পচা মাছ, দেখো এই মাছটা কি থাকতে পারে, তাজা মাছ থাকতে পারে, ভালো হতে পারে, মাছটার অনেক রকমের জীবিত মাছ হতে পারে। তাহলে এই মাছটার অবস্থা কি বলছি, এই মাছটা হচ্ছে এখন পচা। তার মানে কি, দেখো অনেকগুলো অবস্থার ভিতর থেকে একটা অবস্থা বুঝাইছি। তো একটা অবস্থা যখন বুঝাবে, কোনো অবস্থা বুঝাবে, তাহলে সেটা কি হয়ে যাবে, কর্মধারয় সমাস। তাহলে অনেক কিছুর ভিতর থেকে যখন কোনো বিশেষের একটা অবস্থা বুঝাবে, সেটা হয়ে যাবে কি সমাস, কর্মধারয় সমাস। আমরা আর একটু ভালো করে ভিতরে ঢুকি। দেখো তো কর্মধারয় সমাস চেনার উপায় হচ্ছে, যখন দেখবা অনেকগুলো অবস্থার ভিতর থেকে একটা অবস্থা বুঝাবে, তখন সেটাকে আমরা কর্মধারয় সমাস বলবো। দ্বিতীয় সিম্বল হচ্ছে যখন কোনো কিছুর তুলনা বোঝাবে, কারো সাথে কোনো কিছুর তুলনা বোঝাবে, আর তুলনা যখনই বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে, কর্মধারয় সমাস। যেমন আমি বললাম চাঁদ মুখ, কি বলছি, চাঁদ মুখ। দেখো এটা কয়টা শব্দ আছে, দুইটা, একটা হচ্ছে চাঁদ আর একটা হচ্ছে মুখ। এখন এই চাঁদ মুখ দ্বারা, আচ্ছা চাঁদকে দেখে কি আমি বলতেছি চাঁদটা আমার মুখের মতো, নাকি মুখটাকে তুলনা করতেছি আমি চাঁদের সাথে, যে চাঁদটা মানে আমার মুখটা হচ্ছে চাঁদের মতো, বা তার মুখটা হচ্ছে চাঁদের মতো। তাহলে কি করতেছি, আমি তুলনা করতেছি কার সাথে, কারো একটা মুখকে আমি চাঁদের সাথে তুলনা করতেছি। যখন তুলনা বুঝাবে, তুলনা বুঝালে সেটা কি হয়ে যাবে, কর্মধারয় সমাস হয়ে যাবে, ঠিক আছে? যখন কোনো কিছু তুলনা বুঝাবে তখন সেটা কর্মধারয় সমাস হয়ে যাবে। আমরা মোটামুটি কর্মধারয় সমাসের হালকা একটু ধারণা নিলাম। আমরা এখন প্রত্যেকটা ধরে ধরে টপিক ধরে ধরে, মানে এটার কর্মধারয় সমাসের প্রকার আছে, কয় প্রকার, মোটামুটি 5টা প্রকার আছে। আমরা প্রত্যেকটা প্রকার ধরে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো এটার ভিতরে সাধারণ কর্মধারয় সমাস আছে, কি আছে, সাধারণ কর্মধারয় সমাস আছে। এরপর কি আছে, মধ্য পদলোপী, মধ্য পদলোপী। এরপর কি আছে, সাধারণ কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে রূপক, কি আছে, রূপক কর্মধারয় সমাস। আমরা 5টা জানার মাধ্যমে আজকের ক্লাস বা সমাসের ক্লাসটা এখানেই শেষ রাখবো। তাহলে আসো 5টা আমরা একটু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে জানার চেষ্টা করি। তার ভিতরে সবচেয়ে কঠিন যেটা, সেটা হচ্ছে এই উপমান। কোনটা, এই যে উপমান, উপমিত, এই দুইটা আগে জানার চেষ্টা করব। এই দুইটা শব্দটা দেখলে আমি বুঝবো এটা কর্মধারয় সমাস, কারণ আগেই বলছি যখন তুলনা বোঝাবে এবং অনেকগুলো অবস্থার ভিতর থেকে যখন একটা অবস্থা বোঝাবে, তাহলে সেটা কর্মধারয় হয়ে যাবে। কিন্তু এই
সমাসটা মানে শব্দটা দেখে আমি কেমনে বলবো এটা রূপক, কিভাবে বুঝবো এটা হচ্ছে উপমিত, বা কিভাবে বুঝবো এটা হচ্ছে উপমান? চলো, এটা বেশ কিছু আমাদের সিম্বল আছে, আমরা একটু সিম্বলটা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, যদি প্রথম কোনো শব্দে তোমার বিশেষ্য থাকে, কি থাকে? বিশেষ্য প্লাস বিশেষণ, বিশেষণ, তাহলে একটা সিম্বল পাইলে আমরা কি বিশেষ্য প্লাস বিশেষণ যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? উপমান কর্মধারয় সমাস। দেখো আমি বললাম কাজল কালো, কি বললাম? কাজল কালো, তাহলে কাজলের রূপ বুঝাইছে না, বা কাজলের অবস্থাটা বুঝাইছে না? কাজলটার এখন কি আছে? অবস্থাটা কেমন? কাজলটা হচ্ছে কালো। তাহলে দেখো বিশেষ্য প্লাস বিশেষণ এই সিম্বলের সাথে মিলে না। কাজল শব্দটা কি? বিশেষ্য, আর কালো কি? বিশেষণ। বিশেষ্য প্লাস বিশেষণ এটা মিলে গেছে এই সিম্বলের সাথে। এরপরে আরেকটা কি, এটা একটু মুছে ফেলি এখানে। এই যে উপমিত, এটা দুইটাই বিশেষ্য থাকবে, মানে নাউন প্লাস নাউন, ঠিক আছে? আমার জায়গা কমের কারণে সংক্ষেপে লিখে নিলাম, নাউন প্লাস নাউন থাকবে। যেমন আমরা ওই যে আগেই লিখছিলাম তোমার সরি, সিংহ পুরুষ, সিংহ পুরুষ। দেখো অনেকগুলো পুরুষের ভিতর থেকে আমি কোন পুরুষটার কথা বলতেছি? ভীতু পুরুষের কথা, সাহসী পুরুষের কথা না, বলতেছি সিংহ পুরুষের কথা। তার মানে অনেকগুলো অবস্থার ভিতর থেকে একটা অবস্থা বুঝাচ্ছি। এরপরে এটা কি করছে? এই পুরুষটাকে তুলনা করছি, কার সাথে তুলনা করছি? এই সিংহের সাথে, সিংহের সাথে তুলনা করছি, ঠিক আছে? এবং এই কর্মদ্বারায় সমাসে সবসময় পরপদের অর্থের প্রাধান্য পাবে। কোনটা? পরপদের অর্থ, পরপদের অর্থ বোঝাবে, ঠিক আছে? দেখো সিংহ পুরুষ, সিংহ শব্দটা কি আছে? নাউন, এবং পুরুষ এটাও নাউন, মানে বিশেষ্য, দুটোই বিশেষ্য প্লাস বিশেষ্য। আর উপমানের ক্ষেত্রে কি বলছিলাম? যে একটা বিশেষ্য থাকবে আর একটা থাকবে বিশেষণ। যখন বিশেষ্য প্লাস বিশেষণ হবে এবং সেটা তুলনা বোঝাবে অথবা অবস্থা বোঝাবে, সেটা কি হয়ে যাবে? উপমান হয়ে যাবে। আবার যখন দুটোই বিশেষ্য থাকবে, বিশেষ্য থাকার পরে যখন পরপদের অর্থের প্রাধান্য পাবে, সেটা উপমিত হয়ে যাবে। এরপরে এই দুটোকে আমরা আরেকটু, যদি এটাই বুঝতে না পারো আরো সহজ আছে, সেটা হচ্ছে তুলনা যখন বুঝাবে। দেখো তুলনা বুঝালে সেটা কি হয়? তুলনাটা কি সবসময় সঠিক হয়? না, তুলনাটা কখনো কখনো ভুলও হতে পারে। যখন তুলনাটা সত্য হবে, কি হবে? সত্য। যদি তুলনাটা সত্য হয় তাহলে এটা হবে উপমান। কি বলছি? তুলনা যখন সত্য হবে তখন ওই শব্দটা হয়ে যাবে কর্মধারায়ের উপমান, মানে উপমান কর্মধারায়ের সমাস। যদি আমি বলি ধরো তুষার শুভ্র, কি বললাম? তুষার শুভ্র, ঠিক আছে? শুভ্র, তুষার শুভ্র। দেখো তুষার কি? তুষার শব্দের অর্থ হচ্ছে বরফ। ওকে, তুষার শুভ্র কেমন? তুষারটা কেমন? বরফটা কেমন? শুভ্র শব্দের অর্থ হচ্ছে সাদা, তাই না? তাহলে তুষার তো আরো অনেক রকমের হতে পারে, হতে পারে না? আমি যদি কালারিং করি, লাল নীল সবুজ সবই হতে পারে, বাট আমি এখন বলতেছি কোনটার কথা? তুষারটা সাদা। অনেকগুলো ভিতর থেকে বরফ, সাদা বরফটার কথা বলতেছি। আবার দেখো এটা কি? বিশেষ্য, তুষারটা কি বিশেষ্য, আর এইদিকে শুভ্রটা হচ্ছে বিশেষণ। তাহলে বিশেষ্য প্লাস বিশেষণ এইদিকে মিলে গেছে। এরপরে দেখো তুষার শুভ্র। আচ্ছা, তুষার কি ন্যাচারালি কি সাদাই হয় নাকি অন্য কোনো কালার হয়? হ্যাঁ, অবশ্যই সাদা হয়। তার মানে তুষারের সাথে বরফের সাথে শুভ্রের কি সম্পর্ক? এই সম্পর্কটা বা তুলনাটা কি হয়েছে? সত্য হয়েছে। যখন সত্য হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? উপমান হয়ে যাবে। আর যখন এই সম্পর্ক বা তুলনাটা মিথ্যা বোঝাবে, মিথ্যা হয়ে যাবে, তখন হবে উপমিত। মিথ্যা, ঠিক আছে? মিথ্যা যখন হবে তখন হয়ে যাবে উপমিত। দেখো সিংহ পুরুষ, আচ্ছা আমি পুরুষকে দেখে সিংহের সাথে তুলনা করছি, বাট ওই পুরুষটাকে সত্যি সিংহ হয়ে যাবে? তোমার বাবা বা ভাইকে তুমি যদি সিংহ পুরুষের সাথে তুলনা করো, যে আমার বাবা যে সিংহ পুরুষ সাহসিকতার দিক থেকে, বাট তোমার বাবা বা তোমার ভাই বা ওই পুরুষটাকে সিংহ হয়ে গেছে যার দুইটা হাত, মানে চারটা পা আছে, একটা লেজ আছে? সেটা তো কখনোই হবে না। তার মানে তুমি যতই সাহসিকতার দিক থেকে তুমি তার সাথে তুলনা করো, বাট কখনোই এই পুরুষটা সিংহ হয়ে যাবে না। তাহলে মিথ্যা সম্পর্ক যখন মিথ্যা হবে এবং তুলনা বোঝাবে তখন কি হয়ে যাবে?
সেটা উপমিত হয়ে যাবে। আবার আমি কি বলছি যে কর্মদ্বারায় সবসময় কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদের। দেখো এই সিংহ পুরুষ দ্বারা তুমি কাকে বুঝতেছো? সিংহকে বুঝতেছো নাকি পুরুষকে বুঝতেছো? হ্যাঁ, অবভিয়াসলি যে আমরা পুরুষকে বুঝতেছি, সিংহকে বুঝতেছি না। ঠিক আছে, তুষার শুভ্র, এখানে মানে তুষার সাদা, এই জিনিসটা আমাদের কাছে প্রাধান্য হয়ে আসতেছে, তাই না? আমি বললাম কাজল কালো, কি বলছি? কাজল কালো। দেখো কাজল কালো বললাম, আচ্ছা কাজল কি সত্যিই কালো হয়? হ্যাঁ, কাজল তো ন্যাচারালি তো কাজল কালোই, তাই না? তো কাজল কালো, যখন কাজল কালো হবে, তা কালো হলে সেটা কি হয়ে যাবে? আমি বলছি সম্পর্ক সত্য, কাজলের সাথে কালোর সম্পর্ক কি? সত্য। তো সত্য হলে সেটা উপমান, কর্মধারয় সমাস। আমি বললাম চাঁদ মুখ, কি বলছি? চাঁদ মুখ। আচ্ছা তুমি মুখকে যতই চাঁদের সাথে তুলনা করো, তোমার মুখ কি সত্যি চাঁদ হয়ে যাবে নাকি চাঁদ মুখ হয়ে যাবে? সেটাও হবে না। তার মানে তুমি চাঁদকে যতই মুখের সাথে তুলনা করো, কিংবা তোমার মুখকে চাঁদের সাথে যতই তুলনা করো, চাঁদ কখনোই মুখ হয়ে যাবে না, কিংবা তোমার মুখটা কখনোই চাঁদ হয়ে যাবে না। তার মানে এই সম্পর্কটা কি, এই তুলনাটা কি? মিথ্যা। মিথ্যা যখন হবে তখন সেটা কি হয়ে যাবে? উপমিত হয়ে যাবে। আবার দেখো এই চাঁদ মুখ, তুমি চাঁদটাকে দেখে বলতেছো না যে তোমার মুখের মতো, বরং তোমার মুখটাকে তুমি তুলনা করতেছো কার সাথে? চাঁদের সাথে। তার মানে এখানে মুখের অর্থের প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। তাহলে আশা করি উপমান এবং উপমিত বুঝতে পারছো, এবং বাসায় তোমার যে বইটা আছে সেটা দ্বারা একটু প্র্যাকটিস করতে হবে। এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? একটু কারো সমস্যা থাকলে একটুই করো। ওকে, হ্যাঁ দেখো এরপরে রূপক, আমরা একটু রূপকে আসি। রূপক জিনিসটা কি? রূপকেও দুইটাই বিশেষ্য থাকবে, বিশেষ্য প্লাস বিশেষ্য। কি থাকবে? বিশেষ্য প্লাস বিশেষ্য থাকবে। তবে এই রূপকের ক্ষেত্রে যেটা আমরা এখানে দেখছি সম্পর্ক সত্য এবং মিথ্যা হবে, বাট এখানে দুইটাই বিশেষ্য থাকার পরেও একটা বিশেষ্যের অস্তিত্ব থাকবে আর একটা বিশেষ্যের অস্তিত্ব থাকবে না। যদি বল কিভাবে, আমি বললাম মন মন মাঝি। দেখো মন মাঝি বললাম, এখন মন এটা কি? বিশেষ্য। মাঝি এটাও বিশেষ্য। আচ্ছা মনের কি অস্তিত্ব আছে? মনকে দেখা যায়? মনকে ধরা যায়, ছোঁয়া যায়? না, মনকে দেখা যায় না, বরং মাঝিকে দেখা যায়। এবং আমি মনটাকে কিসের সাথে তুলনা করছি? মাঝির সাথে। তো মাঝিকে কার সাথে? মনের সাথে। মন রূপ মাঝি, মাঝিটা মনের মতো, তাই না? এই যে তুলনা করছি, বাট এই মনের কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব না থাকার কারণে এটা কি হয়ে যাবে? রূপক কর্মধারয় সমাস হয়ে যাবে। ঠিক আছে, মন মাঝি। আমি বললাম জ্ঞান বৃক্ষ, কি বলছি? জ্ঞান বৃক্ষ। দেখো জ্ঞান বৃক্ষ বললাম, আচ্ছা জ্ঞানকে কি দেখা যায়? জ্ঞানকে ধরা যায়? কিছুই করা যায় না। তার মানে এটা হচ্ছে আমাদের ভিজুয়াল না, একটা জিনিস ভিজুয়াল না, আর একটা হচ্ছে বৃক্ষ। বৃক্ষকে দেখা যায়, বৃক্ষকে ধরা যায়, তাই না? এটা হচ্ছে ভিজুয়াল। তো যখন ভিজুয়াল থাকবে, একটা ভিজুয়াল না আর একটা ভিজুয়াল, সেটা হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। জ্ঞান রূপ বৃক্ষ। আমি বললাম বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, তাই না? বিষাদ সিন্ধু। বিষাদ মানে কি? বিষাদ শব্দের অর্থ হচ্ছে কষ্ট, আর সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সমুদ্র বা সাগর। দেখো দুটোই কিন্তু বিশেষ্য, বিশেষ্য প্লাস বিশেষ্য। আবার এটাকে আমি তুলনা করছি, তোমার কষ্টটা কেমন? একদম সাগরের মতো, সাগরের সাথে তুলনা করছি কষ্টের তীব্রতাকে। বাট যতই তুমি তীব্রতাকে সাগরের সাথে তুলনা করো, তোমার এই কষ্টটা কি দেখা যায়? দেখা যায় না। তাই একটা কি অস্তিত্ব নাই? এটার অস্তিত্ব নাই, এটার সিন্ধুর অস্তিত্ব আছে, মানে সাগরের অস্তিত্ব আছে। তো একটার অস্তিত্ব নাই আর একটার অস্তিত্ব আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? রূপক কর্মধারয় সমাস। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো মধ্যপদলোপী। মধ্যপদলোপী মানে কি? যে মধ্যপদ লোপ, এক কথা মাঝের পদ যখন লোপ হয়ে যাবে। কিসের? ওই যে ব্যাস বাক্যের যে মাঝের পদ লোপ হয়ে যাবে। আমরা বলছিলাম না যে মৌমাছি, তো মৌমাছি আমরা কি দেখছিলাম? মাছি। এখানে কি মধু সংগ্রহ করে যে মাছি, শুরুতে কি ছিল? মধু এবং মাছি। আর মাঝে যে সংগ্রহ করে যে, এগুলো কি হয়ে গেছিল? একদম বিলুপ্ত হয়ে গেছিল। এই জন্য মৌমাছি কোন সমাস হবে?
কর্মধারয় সমাস। এবং দেখো মাছি তো অনেক রকমের মাছি আছে, তাই না? অনেক রকমের মাছি আছে, বাট এই অনেক রকমের মাছির ভিতর থেকে আমি কোন মাছির কথা বলছি? মৌমাছির কথা। কারণ অনেকগুলোর ভিতর থেকে যে কোনো একটার কথা আমি বলতেছি, এই জন্য এটা হয়ে গেছে কর্মধারয় সমাস। এবং এটার যেহেতু মাঝের পদগুলো ব্যাস বাক্যে বিলুপ্ত হয়ে গেছে, এই জন্য এটা হয়ে যাবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আমি বললাম চাল কুমড়া, কি বলছি? চাল কুমড়া, ঠিক আছে? চাল কুমড়া, দেখো চাল কুমড়া মানে কি? যে চালে জন্মায় যে কুমড়া, সেটাকে তোমরা চাল কুমড়া বলি। দেখো চালে জন্মায় যে কুমড়া, তাহলে মাঝে চালও আছে কুমড়াও আছে, নাই কি? জন্মায় যে, মাঝের এই পদটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে কি বলতেছি? হ্যাঁ, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আমরা বললাম বিজয় পতাকা, বিজয় পতাকা, তাই না? বিজয় পতাকা, এটা কি ছিল ব্যাস বাক্যে? বিজয় নির্দেশক যে পতাকা, বা বিজয় নির্দেশক বা বিজয় চিহ্নিত পতাকা। তাহলে এটা কি হয়ে যাবে? বিজয় চিহ্নিত পতাকা। বিজয় আছে পতাকা আছে, নাই কি মাঝের? চিহ্নিত, তাই না? চিহ্নিত নাই, তাহলে এটা কি হয়ে গেছে? যখন মাঝের পদটা বিলুপ্ত হয়ে গেছে, এই জন্য মাঝের পদ বিলুপ্ত হয়ে সে কর্মধারয় সমাস হয়েছে, এই জন্য এটা হয়ে গেছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপর আসো সাধারণ। সাধারণ কি? এই চারটা নিয়মের বাহিরে গিয়ে যে সমাসগুলো হবে কর্মধারয়ের, ওইগুলোই সব হয়ে যাবে সাধারণ কর্মধারয় সমাস। যেমন আমি বললাম খাস জমি, খাস জমি। দেখো খাস জমি বলতে কোন জমিটাকে বুঝছি? যেই জমিটা সরকারি জমি, খাস যে জমি, এখানে মাঝের পদ বিলুপ্ত হয়ে যায় নাই, আবার খাস জমির ভিতরে কোনো তুলনাও আসে নাই, তাই না? আবার একটার অস্তিত্ব আছে অস্তিত্ব নাই, এমন কিছুই নাই, একবারে সাধারণ অর্থে যেটা হবে খাস জমি। আমি বললাম খাস মহল, খাস মহল তার মানে রানীর যে বা নির্দিষ্ট যে কক্ষটা, নির্দিষ্ট যে কামরাটা, এটাকে বলতেছি খাস মহল। আমি বললাম আলু ভর্তা, তাহলে আলু ভর্তা কোন সমাস? আলু ভর্তা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। আমি বললাম চাল ভাজা, চাল ভাজা, এই চাল ভাজা, ডাল ভাজা, বেগুন ভাজা, ঠিক আছে, যত ভাজা টাজা আছে সব কি সাধারণ কর্মধারয় সমাস। কেন? দেখো ভাই, চালের তো আরো অনেক রকমের রূপ আছে না? চালটা কি সিদ্ধ হতে পারতো, সিদ্ধ চাল, বা ভাত হতে পারতো, আমি অনেকগুলো কাঁচা চাল হতে পারতো, অনেকগুলোর ভিতর থেকে আমি একটা বলতেছি যেই চালটা হচ্ছে ভাজা, ঠিক আছে? আশা করি সাধারণ কর্মধারয় সমাসও বুঝছো। আমাদের আসলে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত করতে হচ্ছে। আশা করি সামনের কোনো ভিডিওতে আমরা টোটাল ক্লাসটাকে আবার উপস্থাপন করার চেষ্টা করব, এবং পরের যেই সমাজগুলো আছে কিংবা প্রকারগুলো আছে আমরা প্রত্যেকটা উপস্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।